কাতার ও মিশরের নিন্দায় নেতানিয়াহুর মুখে ছাই, আসছে কঠোর পদক্ষেপ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। নেতানিয়াহুর নির্মম মৃত্যু আমরা দেখবই, শুধু তাই নয়, যারাই ফিলিস্তিনের উপর হামলাকে চোখের শান্তি হিসেবে মেনে নিয়ে ইসরায়েলের পক্ষাবলম্বন করেছে, তাদের করুণ পরিণতি অবশ্যম্ভাবী, শুধু সময়ের অপেক্ষা মাত্র। গাজায় এখনও যা করা হচ্ছে তাতে বিশ্ববাসী ক্ষোভ অব্যাহত রেখেছে। দুর্ভিক্ষ ঠেকাতে হাজার হাজার বিজ্ঞানী তীব্র প্রতিবাদ জানিয়েছে। গাজাতে যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, ফলে এর প্রভাব শুধু গাজায় নয়, বৈজ্ঞানিকভাবে এবং মানসিকভাবেও এর প্রভাব পড়বে বিশ্ববাসীর মনে। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে মিশর ও কাতার। এর মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিংয়ের প্রসঙ্গ রয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি টেলিগ্রাম চ্যানেল আবু আলী এক্সপ্রেসে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, গাজা পুনর্গঠনের জন্য বিভিন্ন পরিকল্পনা রয়েছে এবং তিনি দাবি করেন অর্ধেক জনগণ গাজা ছাড়তে চায়, যদিও তিনি বলেন এটি সমষ্টিগত নির্বাসন নয়। তিনি আরও বলেন, আমি তাদের জন্য রাফা খুলে দিতে পারি, কিন্তু মিশর তা সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেবে। গেল শুক্রবার 5 সেপ্টেম্বর এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর এসব মন্তব্যকে অঞ্চলে উত্তেজনা দীর্ঘায়িত করার এবং অস্থিতিশীলতা চিরস্থায়ী করার চলমান প্রচেষ্টা, একই সঙ্গে গাজায় ইসরায়েলি লঙ্ঘনের দায় এড়িয়ে যাওয়ার কৌশল হিসেবে আখ্যা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ফের পুনর্ব্যক্ত করেছে যে তারা ফিলিস্তিনিদের জোরপূর্বক বা জবরদস্তিমূলক বাস্তুচ্যুতি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। বিবৃতিতে বলা হয়, অর্থাৎ মিশর বলে, জোর দিয়ে তারা বলে, এইসব কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল, যা সহ্য করা যায় না। এছাড়া তারা নিশ্চিত করেছে মিশর কখনো এসব কর্মকাণ্ডে শরিক হবে না কিংবা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার সেতু বন্ধন হিসেবে কাজ করবে না। এটিকে তারা রেড লাইন হিসেবে চিহ্নিত করেছে, যা অতিক্রম করা যাবে না। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নেতানিয়াহুর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে এবং এসব মন্তব্যকে ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের দখলদারিত্বমূলক নীতির ধারাবাহিকতা বলে আখ্যা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দখলদাররা ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে সমষ্টিগত শাস্তির নীতি প্রয়োগ করছে তা কখনো ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বিতাড়িত করতে বা তাদের বৈধ অধিকার কেড়ে নিতে সফল হবে না। যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গভীর আলোচনা চলছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার অর্থাৎ 5 সেপ্টেম্বর হোয়াইট হাউসের ওভাল অফিসে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। ট্রাম্প বলেন, হামাসের সঙ্গে আমাদের গভীর আলোচনা চলছে। আমি হামাসকে বলবো, জিম্মিদের মুক্তি দিন, ভালো কিছু হবে। হামাস যদি জিম্মিদের গাজা থেকে মুক্তি না দেয় তাহলে পরিস্থিতি খুব জটিল হবে, খারাপ হবে বলে আমার মত। হামাসের হাতে এখন খুব বেশি জীবিত জিম্মি না থাকায় পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমি সবসময় বলেছি, যখন জিম্মির সংখ্যা 10 থেকে 20 জনে নেমে আসবে, খুব বেশি প্রচেষ্টা না করলে আপনি তাদের সহজে ফিরে পাবেন না। আর অনেক কিছু করার অর্থ হলো আত্মসমর্পণ করা। এই বিষয়টিও ভালো নয়, এটি খুবই কঠিন পরিস্থিতি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলে ব্যাপক আন্দোলন হয়েছে। বিক্ষোভকারীরা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও যুদ্ধ বন্ধের চুক্তিতে আন্দোলন করেছেন। ট্রাম্প বলেছেন, সাধারণ ইসরায়েলিদের এই বিক্ষোভের কারণে গাজায় ইসরায়েলের যুদ্ধ চালানো কঠিন হয়ে যাচ্ছে। গত সপ্তাহে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। এতে তিনি সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়ার আহ্বান জানান। ট্রাম্প বলেন, 2, 5 বা 7 নয়, সব জিম্মিকে মুক্তি দিতে হবে। আর হামাস যদি জিম্মিদের মুক্তি দেয় তাহলে ভালো কিছু হবে। গাজার রাজধানী দখলের অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এর অংশ হিসেবে শুক্রবার গাজা সিটির একটি 12তলা টাওয়ার গুড়িয়ে দেওয়া হয়েছে। তারা জানিয়েছে ভবনটি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। শুক্রবার সকালে ইসরায়েলি সেনারা পশ্চিম গাজার মুস্তাহা টাওয়ারটি খালি করার নির্দেশ দেয়। এরপর 2 দফা বিমান হামলা চালানো হয়। প্রথমে সতর্কতামূলক আঘাত করা হয়, পরে একটি F-16 যুদ্ধবিমান আঘাত হানে। এই হামলায় ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে। এটি ছিল গাজার অন্যতম উঁচু ভবন।
এর চারপাশে শত শত বাস্তুচ্যুত মানুষের তাঁবু ছিল বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি। ভবনের কর্তৃপক্ষ আল জাজিরাকে জানায় ইসরায়েলের দাবি মিথ্যা, এখানে কোনো হামাস যোদ্ধা অবস্থান করছিল না। ভবনটি কেবল বাস্তুচ্যুত মানুষদের জন্য উন্মুক্ত ছিল। আল জাজিরার আরেক প্রতিবেদক তারেক আবু আজুম জানান, হামলায় বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়ে আল শিফা হাসপাতালে ভর্তি হয়েছেন। ইসরায়েলের হামলায় আশপাশের বহু অস্থায়ী তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এটিকে ইসরায়েলের সামরিক অভিযানের এক নতুন ধাপ হিসেবে উল্লেখ করেন। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত 64,300 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 1,61,583 জন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের 4,000-এরও বেশি বিজ্ঞানী, যাদের মধ্যে আছেন 14 জন নোবেল বিজয়ী ও 5 জন ফিল্ডস মেডেল জয়ী, গাজায় চলমান মানবিক বিপর্যয় ঠেকাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। গেল শুক্রবার 5 সেপ্টেম্বর এক বিবৃতিতে খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, আমরা গাজার ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ে গভীরভাবে মর্মাহত। কৃত্রিম খাদ্য সংকট মানুষকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে, এটা একেবারেই অসহনীয়। বিবৃতিটি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজাক হারজগ এবং জাতিসংঘ ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানোনের কাছে পাঠানো হয়েছে। বিজ্ঞানীরা এতে আরও উল্লেখ করেছেন, গাজায় চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত করা, শিশুদের জন্য ন্যূনতম শিক্ষা পর্যন্ত না থাকা, বিশ্ববিদ্যালয় সহ বেসামরিক অবকাঠামোর ধ্বংসযজ্ঞ এবং সাধারণ মানুষের অধিকার ও জীবনের প্রতি উদাসীনতা আমাদের হতবাক করেছে। ইসরায়েল সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি যেন এই মানবিক বিপর্যয়ের অবসান ঘটায়। বিবৃতিতে স্বাক্ষর করেছেন নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও ইতালির নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী গেরার্ড টি হোফচ, ডেভিড পলিটজার, গণিতবিদ রজার পেনরোজ, পদার্থবিজ্ঞানী তাকাকি কাজিতা ও জর্জিও পারিসি। ভারতের বিজ্ঞানীদের মধ্যেও স্বাক্ষর করেছেন টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অর্থাৎ IISc, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি IIT, ইনস্টিটিউট অব ম্যাথমেটিক্যাল সায়েন্সেস এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস নিমহ্যান্স এর গবেষকরা। এছাড়া ফিল্ড মেডেলজয়ী গণিতবিদ অ্যালোসিও ফিগালি, ETH জুরিখ, সুইজারল্যান্ড এবং ডেভিড বি মামফোর্ড, হার্ভার্ড ও ব্রাউন ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের এমেরিটাস অধ্যাপক, এরাও নামে স্বাক্ষর রয়েছে। ইউরোপ থেকে সবচেয়ে বেশি সংখ্যক স্বাক্ষর এসেছে এরপর উত্তর আমেরিকা থেকে। বিবৃতিতে 2023 সালের অক্টোবরে হামাসের হামলা ও জিম্মিদের অমানবিক অবস্থান নিন্দা জানিয়ে বলা হয়েছে, হামাসকে অবিলম্বে জিম্মিদের মুক্তি দিতে হবে। তবে একই সঙ্গে বিবৃতিতে গাজার বেসামরিক জনগণের ওপর চলমান ভয়াবহ হত্যাযজ্ঞকেও অযৌক্তিক ও অকল্পনীয় বলে অভিহিত করা হয়েছে। বিজ্ঞানীরা লিখেছেন, 10,000-এরও বেশি নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে, এর মধ্যে প্রায় 1,000 শিশুর বয়স 1 বছরেরও কম। এমন পরিস্থিতির কোনো যৌক্তিকতা থাকতে পারে না। বিবৃতির উপসংহারে বলা হয়েছে, মানবতার সেবায় নিয়োজিত বিজ্ঞানী হিসেবে আমরা বিশ্বজুড়ে সব সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে আহ্বান জানাচ্ছি, এই বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ
সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক